সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ড্রামা কোনো শেষ আমরা দেখছি না, কোনো থামাথামি নেই। বিশ্বকে অথবা বিশ্ব ফাইন্যান্সিয়াল মার্কেটকে হতবাক করে গত বুধবার উনি স্থগিতাদেশ দিয়েছেন, পজ বলছেন 90 দিনের জন্য তার সমস্ত ট্যারিফ যে চার্জ উনি করেছিলেন। তার পরিবর্তে এই মুহূর্তে পুরো বিশ্ব যে কোনো দেশের উপরে 10% ট্যারিফ উনি বলবৎ রেখেছেন, 10%। এবং আমরা সবাই, আমেরিকার ভিতরে যারা আছি এবং বহির্বিশ্বে যারা আছেন, সবাই কোনো মতে জেগে উঠছি যে বাস্তবতাটা কি হতে যাচ্ছে আমাদের আগামী 3 মাস পর। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ এইটি হতে যাচ্ছে ম্যাসিভ ইম্প্যাক্ট বিশ্বব্যাপী অন দ্য গ্লোবাল ট্রেডস। স্টক মার্কেট ক্র্যাশ, স্টক মার্কেট উত্থান এবং তার পতন সবই আমরা দেখছি, যে মুহূর্তে তিনি বিভিন্ন ঘোষণা দিচ্ছেন। কিন্তু সত্য হচ্ছে the potential for recession or the economic collapse is far from behind us. And I really mean it. আমি সত্যিকার কথা বলছি। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব the lasting impacts of Trump's trade war. এর যে দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে এই ট্রেড ওয়ার যেটি উনি শুরু করেছেন, সেটি আলোচনা থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটি মানুষ সবসময় ভুলে যায়, আমরা অনেকেই ভুলে যাই গণনায়ক, সেটা হচ্ছে পিপল, ইউ মি, আপনি আমি, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট। সবাই যেটি ইগনোর করে যায় সেটি হচ্ছে হিউম্যান সাইকোলজি ইন দ্য ফেস অফ ব্রোকেন ট্রাস্ট। হাউস রিপাবলিকানরা পাশ করেছেন সেনেট এবং ট্রাম্পের অ্যাপ্রুভড বাজেট ফ্রেমওয়ার্ক গতকাল বৃহস্পতিবার ফাস্ট ট্র্যাকিং করছেন তার প্ল্যান, যার মাধ্যমে তিনি বলছেন কাট করবেন $4 ট্রিলিয়ন ট্যাক্সেস, মোস্টলি করবেন খুব ধনী মানুষদের, যার অন্তর্ভুক্ত আছে $1.5 ট্রিলিয়ন ব্যয় খরচ কমানো সরকারি, যার বেশিরভাগই টার্গেট করা হচ্ছে এসেনশিয়াল সার্ভিস লাইক মেডিকেড, নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি, যেটি সেবা পেয়ে থাকেন কম আয়ের মানুষরা। এই সমস্ত বিষয় আজকে আলোচনা করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, A&M Universities, Texas. And Dr. Mehnaz Momin, I know you and I were talking before, কিছুক্ষণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। এছাড়াও আমি ইতিপূর্বে আপনার সাথে অনেক আগেও কথা বলেছি। আপনি বিভিন্ন সময় আপনার যে পরিমাণ মানুষের ঢল আসছিল আপনাদের টেক্সাস বর্ডারে, আপনি আছেন সিলভারাডোতে। সো আপনি আমাকে অনেক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছি। আমরা আজকে আলোচনার ফাঁকে মাহমুদ খলিলের ব্যাপারটিও নিয়ে আলোচনা করব এবং আমার মনে হয় এটি অত্যন্ত যে হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান সাইকোলজি ব্যাপারটি আছে সেটি। কিন্তু আমি শুরু করব গ্লোবাল ট্যারিফ অ্যান্ড ট্রেড ওয়ার থেকে। মেহনাজ মোমেন, চলুন আপনার কাছ থেকে আমি শুরু করি। এই যে ট্যারিফ এবং গ্লোবাল ট্রেড ওয়ার, এটির একটি ইকোনমিক সাইড আছে এবং একটি পলিটিক্যাল সাইডও আছে, দুটি আছে। এটি যদি আপনি অনেকে সাধারণত আমরা শুনে থাকি খুব ভালো হয়েছে, বিশ্বব্যাপী সবাই সুবিধা নিচ্ছিল আমেরিকা ইজ আ ভিকটিম, আপনি কি তাই মনে করেন কিনা? এবং আসলে ঘটনাটা কি, আপনি কিভাবে দেখেন? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিজেকে একটা অনেক শক্তিশালী রাষ্ট্র হিসেবে যে স্থাপন করেছে, সেখানে শুধু যে রাজনৈতিক কারণে করতে পেরেছে তা না, সেখানে একটা অর্থনীতি বড় ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে ডলার হয়ে গেছে এমন একটা যে এমন একটা কি বলবো ইউনিট কারেন্সি, যেখানে সবাই ডলারে টাকা রাখতে চাচ্ছে, কারণ আমেরিকার ইকোনমির উপর মানুষের আস্থা। তো আমি আপনাকে অন্য ডিটেল বলার আগে সবচেয়ে বড় যে কথাটা বলি, এই 90 দিনের পজটা কেন হলো। কারণ তারা যখন দেখেছে যে তাদের ওই যে ট্যারিফ প্ল্যানের পরে স্টক মার্কেটে আপনার মার্কেট অনেক আপনার মূল্য হারাচ্ছে, কমে যাচ্ছে স্টকের তো সেটা জানে সেটা উঠা পড়া হবে, সেখানেও তারা হয়তো অনেক লাভ করেছে, কারণ যারা অনেক ধনী তারা স্টকের দাম যখন কমে যায় তখন বিপুল পরিমাণে কিনে নিতে পারে। কিন্তু যে জিনিসটা তাদের হিসাবে ছিল না, সেটা হয়েছে বন্ড মার্কেট থেকে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে জাপান এবং চায়না, তাদের টাকা সরিয়ে নিয়েছে। এবং এটা কিসের ইঙ্গিত? এটা হচ্ছে যে ডলারের প্রতি বা আমেরিকার অর্থনীতির প্রতি আস্থা নেই।
কারণ এই যে ট্যারিফটা অন অ্যাগেন অফ অ্যাগেন এই যে হচ্ছে বারবার হচ্ছে, আমেরিকা অনেক শক্তিশালী দেশ, আমেরিকার অর্থনীতি অনেক বেশি, অনেক অন্য দেশ অনেক নির্ভরশীল, সেটা সত্যি, হ্যাঁ। কিন্তু একবার যদি এই আমেরিকার উপর আস্থাটা চলে যায়, মানুষ যদি ভাবে যে এইখানে ডলারে আমি আমার টাকাটা রাখবো না, যেটা জাপান করছে, চায়না করছে, তাহলে কিন্তু এই ডলারের যে আধিপত্য সেটা থাকবে। আর এই ডলারের আধিপত্য না থাকলে এই যে বিশ্ব বাজারে আমেরিকার যে শক্তি, সেটা কিন্তু এইভাবে করে থাকে। আর এই যে এখন 90 দিন যে সময় দিয়েছে, এই 90 দিনের মধ্যে কিন্তু এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে অন্য সব দেশের সাথে আপনার মানে আলাদা আলাদা করে তাদেরকে চুক্তি করতে হবে। এখন পর্যন্ত কিন্তু উনি অনেক গর্ব করে বলছেন যে সব দেশ উনাকে কল করছে, এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে চুক্তি হয়নি। আর চায়না যে জিনিসটা করেছে, চায়না কল দেয়ার ব্লাফ। চায়না বলছে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা তার ট্যারিফ দিলে আমি দিব। এখন লাস্ট যে ট্যারিফটা দিয়ে বলেছে যে এই খেলার মধ্যে আমি আর নাই, আর আমরা কোনো ট্যারিফ দিব না। কিন্তু যেটা সবচেয়ে বড় মূল কথা, চায়নার ইকোনমি অনেক কন্ট্রোলড ইকোনমি। তারা কিন্তু অনেক সহজে দেশের ইকোনমির অনেক জিনিস পরিবর্তন করতে পারে, তারা অনেক নীতি নির্ধারণ করতে পারে। যেমন তারা অলরেডি তাদের তাদের ভোক্তাদেরকে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। কাজে যেই জিনিসগুলো আমেরিকায় রপ্তানি করে যে টাকা পেত, তারা চাচ্ছে যে তাদের আভ্যন্তরীণ তাদের জনগণ যাতে ওই জিনিসটা কিনতে পারে, হ্যাঁ। তো চায়না তার ইকোনমির উপর যে কন্ট্রোলটা আছে, সেটা কিন্তু আমেরিকার নাই, সেটা কোনো আপনার ওয়েস্টার্ন নেশনের নাই। আর মোট কথা চায়না যেটা করেছে, চায়না মানে বলছে যে আমি পিছপা হব না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সাইকোলজির ব্যাপার, শুধু ক্ষমতাশালী হতে হবে না। যেমন ন্যাশনাল প্রাইডে যখন আঘাত করা হয়, যেটা কানাডায় করা হয়েছে, মেক্সিকোতে করা হয়েছে, চায়নায় করা হয়েছে, চাইনিজদেরকে প্রেজেন্ট ডাকা হচ্ছে, তাই না? সেখানে কিন্তু মানুষ আর্থিক ক্ষতি মেনে নিয়েও তারা কিন্তু বলছে যে না, আমরা আমরা এই জিনিসটা মেনে নিব না। এখন 10 বছর আগেও আমেরিকা যে জিনিসটা করতে পারত, এখন আমার মনে হয় আর পাবে না। এটাতে অলরেডি বন্ড মার্কেট থেকে যখন মানুষ টাকা তাদের সঞ্চয় সরাতে শুরু করেছে, তখন আপনার টনক নড়েছে। এবং এখন কিন্তু মানে এখন কি যে ফেস সেভিং জিনিসটা হবে সেটা আমি জানি, কারণ এখন এই 90 দিনের মধ্যে প্রতিটা বিশ্বের প্রতিটা দেশের সাথে আলাদা আলাদা চুক্তি করতে হবে। সেটা কতখানি সম্ভব আমি জানি না, কিন্তু চায়নার যেটা মনে হচ্ছে, চায়নার ক্ষতি করেও, নিজের ক্ষতি হলেও চায়না পিছপা হবে। কাজে এটা একটা মহা সংকট, এবং এটা শুধু আমেরিকার অর্থনীতি না, এটা বিশ্বের অর্থনীতিতে মহা সংকট। আমি আমি পরে অন্য জিনিস নিয়ে আবার। জি, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। আপনার কাছে আমি যাব, ট্যারিফ নিয়ে আলোচনা করছিলাম। বিশ্বব্যাপী মানে গ্লোবাল ট্রেড ওয়ার যেটি শুরু হয়েছে, এটি খুব রিস্কি একটি মুভ, যিনি করুন না কেন। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যও এটি খুব রিস্কি, এটা খুব ড্যামেজিংও, হ্যাঁ, বিশ্ব অর্থনীতির ব্যাপারে। এটির অনেকগুলি ভাগ আছে। আমি আপনার কাছে যেটি প্রথমে জানতে চাবো সেটি হচ্ছে, এই যে রিস্ক প্রেসিডেন্ট ট্রাম্প নিলেন, এটি তার ব্যক্তি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে কতখানি ড্যামেজিং হতে পারে তার জন্যে, বিশ্ব অর্থনীতির জন্য কতখানি ড্যামেজিং হতে পারে। আরেকটি ব্যাপার না বললে না, যে পলিটিক্যালিও ট্রাম্প কতখানি ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারেন বলে আপনি মনে করেন। ধন্যবাদ হাবিব ভাই। আসসালামু আলাইকুম। আপা মোটামুটি একটা বেসিক আউটলাইন দিয়েছেন আপনাদেরকে, কেমন? আজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন, এই ক্রাইসিস নিয়ে। মার্কেট ফল করছে, বন্ড মার্কেট প্রবল সংকটের মুখে। আমেরিকান ট্রেজারি বন্ড সবচেয়ে রিলায়েবল ট্রেজারি বন্ড ভাবা হয়, তার ম্যাসিভ সেল আউট হচ্ছে। এটা শুধু আমেরিকার জন্য না, অন্য বিশ্বের অধিকাংশ অর্থনীতির জন্যই এটা একটা বড় সংকেত। তো আজকে এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউস থেকে কি বলেছে, তোর হচ্ছে ট্রাস্ট প্রেসিডেন্ট, তাকে বিশ্বাস কর। আপনারা এও জানেন যে পরশুদিন যখন ট্রাম্প ঘোষণা করলেন তিনি পজ দিচ্ছেন, তখন তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কার সাথে নেগোশিয়েট করবে, কিভাবে ঠিক করবে। উত্তর দিয়েছে ইনস্টিংটিভলি, কোন অঙ্ক নেই, কোন হিসাব নেই, কোন নেগোসিয়েশন নেই, ইনস্টিংটিভলি আমার ইনস্টিংক্ট যা বলে আমি সেভাবে চুক্তি করি। তার মানে সবটাই ভুডু, এর পেছনে কোনো সায়েন্স নেই, ইকোনমিক্স নেই, কোনো ম্যাথ নেই, আছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা। তো কেন তিনি এটা করেছেন, একথা আমরা আগেও বলেছি, চট করে বুঝিয়ে বলি তিনি কাজটা কেন করলেন, তিনি কেন ট্যারিফ নিয়ে খেলাটা খেললেন। এটা তিনি প্রথম নয়, কিন্তু তিনি 80 দশক থেকে বলে আসছেন আমেরিকা একটা দেশ
দুর্বল হয়ে আছে। এবং এই দেশটাকে বিদেশিরা চায়না খুব লেখা হাই ট্যারিফ আমরা কিনে দিচ্ছি, আমাদের অর্থ ব্যাগ আমরা দুর্বল সপ্তাহে আমেরিকাতে ব্যক্তি ভালো যায়নি আপনার, কিন্তু এই যে তার ভাবনাটা তিনি এটা কোথা থেকে পেয়েছেন? 19th সেঞ্চুরির এক প্রেসিডেন্ট ম্যাকিনলি, তিনি ছিলেন দ্য অরিজিনাল ট্যারিফ ম্যান। যেমন আমার এখন উনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের প্রধান ভাব গুরু। কিন্তু তার থেকে একটা ভিত্তি আছে, ভিত্তিটা হচ্ছে এই যে আমেরিকার ট্যারিফ রেট খুব কম, অন্যদিকে বিদেশিদের ট্যারিফ রেট অনেক হাই, এবং আমেরিকার সঙ্গে বাকি বিশ্বের বাণিজ্যিক ব্যবধান বিস্তর। যেমন চায়না $600 বিলিয়ন more than $500 billion এক্সপোর্ট করে আমেরিকায়, সেখানে আমেরিকা রাফলি $150 বিলিয়ন এক্সপোর্ট করে, মানে ব্যবধানটা ব্যাপক। কিন্তু মজা হচ্ছে যে এই সিস্টেমটা যে বিল্ড করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 45 থেকে আজ পর্যন্ত, তা কিন্তু আমেরিকারই তৈরি। ট্যারিফ নিয়ে যে প্রবলেম হবে না তা নয়, কিন্তু ট্যারিফ নিয়ে প্রবলেম করবার জন্য আমরা ইনস্টিটিউশন সেট আপ করেছি। প্রথমে গ্যাট ছিল, WTO এর পরে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব গ্যাট বা WTO ত্যাগ পথ ছেড়ে ইভেন বাইল্যাটারাল নেগোসিয়েশন ছেড়ে ঢালাও ভাবে ট্যারিফ আরোপ করলেন। ফলটা কি দাঁড়ালো? বিশ্ব অর্থনীতিতে চূড়ান্ত অস্থিরতা। পাশাপাশি যেটা ইন্টারেস্টিং হবে তা হচ্ছে এই যে আপা বলা শুরু করেছিলেন যে নতুন রিঅ্যালাইনমেন্ট ক্ষমতার। ট্রাম্প সাহেব আশা করছেন যে তিনি চায়নার উপরে প্রবল চাপ প্রয়োগ করবেন। কেমন 125% ট্যারিফ, 150% ট্যারিফ আরোপ করা হচ্ছে, এবং উনি এখন বসে আছেন কখন শি জিনপিং তাকে ফোন করবেন। শি জিনপিং তাকে ফোন করছেন না, আলটিমেটলি তাকে করতে হবে, কারণ চায়না কিন্তু ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। অলমোস্ট 60% এক্সপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আমেরিকাকে ছাড়া চায়না কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কিন্তু তারা কি করছে ইন্টারেস্টিংলি, এখন তারা কথা বলছে ইউরোপিয়ানদের সাথে। প্রথম ধাক্কায় কি দেখেছেন? স্পেনের প্রাইম মিনিস্টার গেছে বেইজিং এ এবং নেগোসিয়েশন করা শুরু করেছে। আরো ইন্টারেস্টিংলি, জাপান, সাউথ কোরিয়া, ক্লোজেস্ট অ্যালাইজ আমেরিকার, জাপান সাউথ কোরিয়া একে অপরের সাথে কথা বলছে এবং কথা বলছে চায়নার সাথে। ইউরোপ দেখছে যে আমেরিকা রিলায়েবল পার্টনার না আমার, so I got to find a reliable partner, এবং চায়না বলছে নিজেকে প্রেজেন্ট করছে অ্যাজ দি মোস্ট রিলায়েবল পার্টনার তোমার জন্য। তো এতে ক্ষতিগ্রস্ত হবে কে? আমি শর্ট টার্মে, মিড টার্মে, লং টার্মে। বড় কথা শেষ করছি আমি চট করে, তা হচ্ছে যে এই যে ট্রাস্ট ছিল আমাদের সম্পর্কে, যে ট্রাস্ট ছিল আমাদের সম্পর্কে, যে ট্রাস্টটা ভেঙে গেছে আন্তর্জাতিকভাবে। ডোমেস্টিক্যালি ট্রাম্পের সবচেয়ে বড় ক্যাপিটাল কি ছিল? লোকে তাকে কেন ভোট দিয়েছে? এই ভেবে যে সাকসেসফুল ব্যবসায়ী তিনি, হি আন্ডারস্ট্যান্ড মার্কেট। আমরা এখন কি দেখলাম? হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড মার্কেট। এই যে ব্যাকটা হবে পলিটিক্যাল ব্যাকপ্যাক, আপনি দেখেছেন বলেছে টেড ক্রুজ লয়াল ভোটার, যে মিড টার্মে ব্লাড বাথ হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে মিড টার্মে। আরো ইন্টারেস্টিং, আমাদের ইলন মাস্ক ট্রাম্পের নাম ধরে বলেননি, তিনি নাম দিয়েছেন কার? পিটার নাভারোর। তাকে তিনি মোরন মানে একটা গর্ধব তুমি। তিনি কার্যত ট্রাম্পকে হয়তো বলতেন, ট্রাম্পকে তিনি বলতে পারেন না, পিটার নাভারোকে তিনি বলছেন ইউ আর এ মোরন। প্লিজ। Okay, Peter Navarro, Jared Kushner, I have many stories. I can link them up. Trust me. All night we can talk about this and it will make sense. Now, একটি ব্যাপার আমাকে একটু বুঝিয়ে দিন। ধরে নিন আমি 5 বছরের একটি শিশু, আমি কিছু বুঝি না। কোনো একটি দেশ যখন একটি ফরেন পলিসি উদ্যোগ নেয় এবং উদ্যোগের মাধ্যমে সিদ্ধান্তে আসে যে এটি আমি বাস্তবায়ন করব, অর্থাৎ I am enacting this law, তার ফলাফল দেখতে সময় লাগে, এটা নেওয়া হয় এবং নিতে সময় লাগে। যদি যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমরা সবাই আমাদেরকে ঠকাচ্ছে, আমরা হচ্ছি সব মানে ভুক্তভোগী, পৃথিবীর সবাই আমাদেরকে সুযোগ নিচ্ছে, কাজেই আমি ট্যারিফ বসিয়ে দিলাম সবার উপর, আমরা ধরে নেই এটাই তার ফরেন পলিসি। উনি বলবৎ রাখছেন না কেন? কারণ ফরেন পলিসি বলবৎ, আপনি যদি এটার সুফল পেতে চান এটি তো আপনাকে বলবৎ রাখতে হবে।
সেটি আমরা দেখছি না কেন? হাসান ফেরদৌস, আপনি যেহেতু কথা বলছিলেন, আপনার কাছে এটি পলিটিক্যাল সাইডটা শুনবো, ইকোনমিক্যাল সাইডটা আমি আপনার কাছ থেকে শুনবো। তারপর আপনি বলবেন, আগে বলুন। আপনাকে জিজ্ঞেস করেছি হাসান ভাই। আচ্ছা, উত্তরটা খুব সোজা, কিন্তু তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো মার্কেট বোঝেন। উনি দেখছেন মার্কেট ফল করছে, উনি দেখছেন তার সকল নিকট বন্ধুরা গাল দিচ্ছে, অল বিলিয়নিয়ার। যেমন আপনাকে বলি, আমি তার খুব ঘনিষ্ঠ বন্ধু কেন ফিশার। কেন ফিশার বলতে যে পলিসি তুমি অ্যাডপ্ট করেছো তা রং, স্টুপিড এন্ড অ্যারোগেন্ট। তার সমস্ত বিলিয়নিয়ার বন্ধুরা দেখছে আমার হ্যাভ লস $7 ট্রিলিয়ন। এই গত এক সপ্তাহে মার্কেট ফল করলো $7 ট্রিলিয়ন। আর আমরা যারা দূরে বসে আছি, আমরা যারা ভোক্তা, আমরা যারা কনজিউমার, আমরা দেখছি আমাদের জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়েছে। যেমন ধরো এগস, আমি এগস নিয়ে 2 মাস আগে কথা বলেছিলাম, দাম বাড়ছে। গতকাল ইয়াস্টারডে ওয়াজ দ্য হাইয়েস্ট, $7.5 ডজন প্রতি এগস, হাইয়েস্ট পর্যায়ে পৌঁছেছি আমরা। মানে আমরা প্রতিটা পরিবার, প্রতিটা ফ্যামিলি ভুগবো। এখন কি হচ্ছে ইন্টারেস্টিং, ডোনাল্ড ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল রেটিং কমে যাচ্ছে। ড্রামাটিক কোনো কমেনি, 55 থেকে কমে 43 তে এসছে, which is significant। মাত্র 2 মাস গেছে, এই 2 মাসে তার হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। আরো ইন্টারেস্টিং, তার দলের ভেতরের লোকেরাই এক এক করে ডিফেকশন করা শুরু করে। যেমন আমি এক্সাম্পল দিই আপনাকে, মিচ ম্যাকনেল। ধরা যাক মিচ ম্যাকনেল সাহেবের সঙ্গে ট্রাম্পের সংঘর্ষ আছে, কিন্তু আরো বলি আপনাকে, সেই কেন্টাকিরই আমাদের কি নাম ভদ্রলোকের, কেন্টাকির অন্য সেনেটর মিচ ম্যাকনেল, একজন আর একজন যে আছে, আবার ছেলে যে হয়েছে এখন, এনিওয়ে 2 জন রিপাবলিকান। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুজান কলিন্স, লিসা মুরকা, এই 4 জন সরাসরি আপত্তি করে, প্লাস টেড ক্রুজ। হাউসেও দেখতে পাচ্ছি আমরা একাধিক রিপাবলিকান মেম্বাররা আপত্তি করছে। এই হলো ফ্লাড গেট ওপেন হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু মুখ করে কথা বলার সাহস পায়নি। এখন তারা দেখছে যে আমাদের কনস্টিটিউশন, আমাদের এলাকার ভোটার যারা, তারা প্রশ্ন তুলছে। এবং যেটা আপনাকে বললাম আপনাকে, যে আসলে সামনে মধ্যবর্তী নির্বাচন, সে সময় যদি ইকোনমি এই অবস্থায় টালমাটাল অবস্থা থাকে, তুমি কিন্তু ক্ষমতা এসছো ইকোনমিক শক্তি নিয়ে, তোমাকে ভোট দিয়েছি কেন আমি বিশ্বাস করি তুমি ইকোনমিতে আমার জিনিসপত্রের দাম কমাবে। তুমি কি প্রমিস করেছিলে? ফ্রম ডে ওয়ান জিনিসপত্রের দাম কমবে, ফ্রম ডে ওয়ান বাড়ির দাম কমবে। তা তো হয়নি। জি, মানে অটোমেটিক্যালি মিড টার্মে ডোনাল্ড ট্রাম্প সাহেবের তার দলের মন্দ খবর হয়তো অপেক্ষা, এই কারণে তিনি তার পদ বদলের মূল কারণ হচ্ছে একবার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ওকে, আপনি কেন্টাকি র্যান্ড পলের কথা বলছিলেন। যে কোনো, যেটি আমার প্রশ্ন ছিল যে ফরেন পলিসি বলবৎ রাখলে সেটি সুফল পেতে সময় লাগে, এবং আপনি বলছিলেন এত বিজনেসম্যান, ও মার্কেট যখন ফল করা শুরু করলো তখন রিভার্স করলো। হি ইজ এ ফেইলড বিজনেসম্যান। তার 6টা ব্যাংক্রাপসি আছে, 1টি 2টি নয়। সে বিশাল আকারের ব্যাংক্রাপসি, ছোটখাটো কিছু নয়। আমি একটু মেহনাজ মোমেন আপনার কাছে যাব। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার অনেক বড় ট্রেড রিলেশনশিপ আছে। আমি মার্কেট ক্যাপিটাল এবং মার্কেট সাইজ দেখছিলাম। ইট ইজ $25 ট্রিলিয়ন মার্কেট। চায়না is $20 trillion market for US. Okay? Yes, হাসান ফেরদৌস সঠিক বলেছেন, চায়নার আমেরিকাকে দরকার, কারণ ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার। ট্রু, কিন্তু আমি রিসার্চ করছিলাম, চায়নার ইন্টারনাল কনসামশন যে অবস্থায় পৌঁছেছে, তারা যদি এই মুহূর্তে আমেরিকার মার্কেটে কোনো রকম ট্রানজিশন না করে, ইউরোপ, সাউথ আমেরিকান, গ্লোবাল সাউথে থাকে, দে উইল নট ফিল এ থিং। Eventually they will. And that is 3 to 4 years, not now. We don't know, আমরা জানি না 3-4 বছর পরে কি হবে। কিন্তু আমেরিকা কিন্তু চায়নার পার্টনারশিপ ছাড়া চলতে পারবে না। আমি হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, বাট আই ক্যান গ্যারান্টি উইথ আ রিসার্চ পেপার। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে ইউরোপিয়ান $25 ট্রিলিয়ন মার্কেট ডোনাল্ড ট্রাম্প তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিচ্ছেন, যেই বন্ধুত্ব, যেই সম্পর্ক তারা গড়েছেন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 80 বছর হয়ে গেল, সেটি এক তুড়িতে উড়িয়ে দিলেন।
এই বিশ্বাসঘাতকতা আপনি মনে করেন ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে দেখবে, এটির ইম্প্যাক্ট আমেরিকান ফরেন পলিসিতে কেমন ভাবে পড়বে বলে আপনি মনে করেন? তারপরে আমি কাছে আরেকটি ফলো আপ প্রশ্ন আছে, সেটি একটু পরে করবো। প্রথম কথা হচ্ছে যে অর্থনীতির যে কথাটা বললেন যে আমেরিকা চায়না দুটার অর্থনীতি পরস্পরের সাথে সম্পৃক্ত, Yes. কিন্তু আমরা হচ্ছে বায়ার, ওরা হচ্ছে সেলার। Yes. এবং যে জিনিসগুলো আমরা কিনি, হ্যাঁ, সেই জিনিস ছাড়া আমাদের অর্থনীতি চলবে না। এবং ট্রাম্পের যেটা পলিসি ছিল যে আপনার দেশের ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবে, সেটা কোনো খারাপ পলিসি না, কিন্তু সেটা এভাবে করা যায় না। সেটা করার জন্য প্রথমে দেশে ইনসেন্টিভ দিতে হবে। আপনার ইন্ডাস্ট্রি তো একদিনে গড়বে না, এটা আপনার অনেক বড় একটা 2 বছর 5 বছর 10 বছর 20 বছর মেয়াদী আপনার পলিসি নিতে হবে। এবং যে জিনিসগুলো কিন্তু বাইডেন অল্প অল্প করে শুরু করেছিল, ট্রাম্প এসে তো ওগুলো সব আপনার বন্ধ করে দিল। কাজেই যেই সুফলটা একটু হলেও হতো সেটাও হলো না। এবং আমরা হচ্ছে বায়ার, আমাদের ধরেন আর 3 মাস যদি অপেক্ষা করেন, এই যে আপনার ওয়ালমার্টে যেই জিনিসগুলোর উপর আমেরিকান ভোক্তারা নির্ভরশীল, ওরা গিয়ে যখন এটা কিনতে পারবে না, তখন কিন্তু এই ট্রাম্পের আপনার পপুলারিটি অনেক বেশি হ্রাস পাবে। কিন্তু এখানে আমি খুবই খুবই চিন্তিত, কারণ আমি একদমই হাসান ফেরদৌসের সাথে একমত যে আপনার মিড টার্মে একটা অনেক বড় প্রাইস পে করবে, এগুলো আমি সবই একমত। হ্যাঁ, কিন্তু আমরা এখনো যত রকমের অ্যানালিসিস করছি, আমরা একটা র্যাশনাল মোডে অ্যানালিসিস করছি। হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু 1.5 বছর বাকি, এখনো 100 দিন পর্যন্ত হয়নি। তারপরে আমেরিকার রাজনৈতিক পলিটিক্যাল যে স্টেটাসে যে ক্ষতি হয়েছে, 1.5 বছর পরে কি হবে, কোন জায়গায় থাকবে আমি জানি না। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে শুধু অর্থনীতির ব্যাপার না। আজকে আমি আসলে একটা নিউজে আমি খুবই ডিস্টার্ব, যে কলম্বিয়ার যে স্টুডেন্ট মাহমুদ খালিল, তাকে আপনার লুইজিয়ানার জাজ বলছে তাকে ডিপোর্ট করা যায়, এবং যে আইনের অধীনে করা যায়, বলছে যে তার যে ফ্রিডম অফ স্পিচ, সে যে কথাটা বলেছে সেটা আমেরিকার ফরেন পলিসির পক্ষে ক্ষতিকর। এই কথাটার উপর ভিত্তি করে তাকে ডিপোর্টেশন করা যায়। এবং আপনি যদি এখন সুপ্রিম কোর্টের অনেকগুলো জিনিস দেখেন, মোটামুটি ট্রাম্প যা প্রায় তাই করছে। তারা একটা জিনিসই তারা বলেছে, যেখানে ওই যে এল সালভাদোরের যে মানুষটাকে ভুল, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার করেছে, তাকে আপনার ডিপোর্ট করে দেওয়া হয়েছে, তাকে ফিরিয়ে আনতে হবে, সেটাও কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানছে না। হ্যাঁ, এবং সেটাও বলেছে অনেক আপনার নরম সুরে। তো আমি যেটা দেখছি যে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে যথেচ্ছ তার আপনার ক্ষমতার ব্যবহার, এটার বিরুদ্ধে কিন্তু জুডিশিয়ারিও কোনো কথা বলছে না, লেজিসলেচারও বলছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু একটা যুক্তি হতে পারে যে ট্যারিফ আসলে একটা ট্যাক্স পলিসি, এবং ট্যাক্সের ক্ষমতা কিন্তু কনস্টিটিউশনালি লেজিসলেচারকে দেওয়া হয়। এখানে কিন্তু ডেমোক্র্যাটদের এখন অনেক হইচই করা উচিত যে এটা আমাদের ক্ষমতা, এটা প্রেসিডেন্ট করতে পারে না। কিন্তু প্রেসিডেন্ট যেই জাস্টিফিকেশনটা ব্যবহার করছে যে 1935 এর পর থেকে এমার্জেন্সি সিচুয়েশন, আমেরিকাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, এটা তো একদম মানে কি, এটা তো প্রমাণ সাপেক্ষ করা যায় যে এটা কখনোই হচ্ছে। কাজে যদিও র্যাশনাল মোড হিসাবে আমিও দেখছি যে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাবে, যখন মিড টার্ম ইলেকশন আসবে রিপাবলিকানরা বিপুল ভোটে হারাবে, সেগুলো আমি একমত। হ্যাঁ, কিন্তু এই 1.5 বছরে আর কি হবে সেটা নিয়ে আমি খুবই শঙ্কিত। যেমন অর্থনৈতিক বাজারে আমরা দেখছি যে স্টক মার্কেটের, এটা তো সবাই এটা মানে একদম চোখে দেখতে পাচ্ছে, কিন্তু এটা ছাড়াও আভ্যন্তরীণ যে আমাদের কতগুলো, আমরা যে একটা রাষ্ট্রের যে আপনার কি বলবো, আমাদের যে একটা চুক্তি আছে, ইমপ্লিসিট চুক্তি আছে দেশের সাথে, সেগুলো সব ভেঙে যাচ্ছে। এবং এই অবস্থা থেকে আমি আর কি আমি উত্তরণের কোনো উপায় দেখছি না, এবং আমি খুবই শঙ্কিত। ওকে, আপনি যেটি বলছেন আমি আপনার সাথে একমত। যেই মাহমুদ খলিলের কথা বললেন আপনি হাসান ফেরদৌস যে কথা বলছি, এটি যদি ট্রাম্প প্রশাসনের পছন্দ না হয়ে থাকে, আপনি হাসান ফেরদৌস, উই আর অল ন্যাচারালাইজড সিটিজেন, আই ওয়াজন্ট বর্ন হিয়ার, ওকে, আমাদের সবাইকে ধরে হাত করা পরে ওই কয়েদির মতো করে পাঠিয়ে দিতে পারবে। আপনি, আমি, উনি কেউই একটা কথা বলতে পারবেন। যদি বলি একটা জাজ দাঁড়িয়ে থাকবে, সে বলবে এই 3 জনই হচ্ছে আমেরিকার হুমকি স্বরূপ, লাইক জার্মান গস্তাভো পুলিশ অর কেজিবি, এই সমস্ত জায়গায় এটি হওয়া সম্ভব। এখন এটি এখানে হচ্ছে, ইট ইজ আনফর্চুনেট। এবং আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, সংসদ ইলেকশন যখন হবে 2026-এ, তখন তো আমরা জানি কি হবে, কিন্তু এই লোক তো এখনো মোদি চন্দ্রমা শেষ করে বাসরাত থেকেই বের হয়নি।
তো এপ্রিল মাস মাত্র, আর বাকি সময় আমাদের কিভাবে পার হবে? আমাদের মনে হচ্ছে আমরা 10 বছর ধরে এখানে বসে আছি। নাও দ্য কোয়েশ্চেন, হাসান ফেরদৌস, আপনার কাছে, ডেমোক্রেটরা কি ক্যাপিটালাইজ করতে পারবে এই যে কেয়াস তৈরি হয়েছে? ক্যান দে ডু এনিথিং? হোয়াট ক্যান দে ডু? আমরা তো সেরকম কোনো কিছু দেখছি না। রবি ভাই, আমি একটু আপনার সঙ্গে ডিফার করি। করুন। আপনি যেই রকম ভয়াবহ চিত্র তুলে ধরছেন, আমি বিশ্বাস করি না আমেরিকা সেই পর্যায়ে পৌঁছেছে বা পৌঁছবে। আমি মনে আই এগ্রি উইথ ইউ, আই ডিসএগ্রি টু এগ্রি, বাট এই ভীতিটা আমরা ছড়াবো না। ওকে, আমেরিকা এখনো একটা আইন ভিত্তিক একটা রাষ্ট্র, যেখানে এখনো আইনের শাসন চালু আছে। আই এগ্রি দ্যাট পার্ট। যেমন এক্সাম্পল না, কিন্তু এই পাঠানো যে হয়েছে ঘটনাগুলো সালভাডোরে। হচ্ছে, ডিপোর্টেশন সব আইন দিয়েই হচ্ছে। এক্স্যাক্টলি, এটা মানে কোনো আইন বহির্ভূত আইনের বাইরে হচ্ছে কিছু নয়, আইনের বাইরে হ্যাঁ। কিছু। আপনাকে মানে এক্সিকিউটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, কোর্ট সিদ্ধান্ত দিচ্ছে। আলটিমেটলি কোর্ট ইজ এ ডিসাইডার। তার মানে আইন ব্যবস্থা, আইনের ব্যাখ্যা আমি আমাদের মতো করে পলিটিক্যাল করতে পারি আমি, কিন্তু জাজকে তো ট্রাস্ট করবো আমি। তাই ট্রাস্ট না করলে তো সব ব্যবস্থা ভেঙে গেল। লক্ষ্য করে দেখবেন, যেমন ধরা যাক যে জাজ মাহমুদ খালিকে ডিপোর্ট করে, সেটাকে আমি কিভাবে ট্রাস্ট করব? আচ্ছা, সালভাডোরে যে লোকটিকে পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলছে? ইউএস সিটিজেন, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এল সালভাডোরে। অ্যাডমিনিস্ট্রেশন বলছে ভাই ভুল করেছি। জাজ তখন সুপ্রিম কোর্ট বলছে ইউ মাস্ট ফ্যাসিলিটেট হিজ রিটার্ন। তোমাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আমি বলার চেষ্টা করছি যে এখনো এই অবস্থা হয় নাই। রাশিয়া নয়, এটা চীন নয়, আপনাকে ঘর থেকে ধরে বিদেশে পাঠিয়ে দেবে। এখনো ওই দেশে আইন আছে। কেমন? এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি কি দেখলেন গত সপ্তাহে? গত শনিবার রোববার কি দেখলাম আমরা? সারা দেশ জুড়ে প্রায় 1500 প্রোটেস্ট। এবং প্রোটেস্টটা ডেমোক্রেটরা করেছে, রিপাবলিকানরা করেছে, লিড নিয়েছে ডেমোক্রেট। অবভিয়াসলি সারা দেশ জুড়ে প্রোটেস্ট হয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের নিউ ইয়র্কের বাফালোর কাছে স্যাক হারবার বলে জায়গা একটা আছে, ছোট্ট একটা শহর, যে শহরের সর্বমোট লোকের বাসিন্দা হচ্ছে 1500। সেই শহর থেকে গত 10 দিন আগে একজন ইমিগ্রেন্ট, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যে কিনা প্রসেসের মধ্যে আছে, কোর্টে হাজিরা দিচ্ছে, সে এবং তার 3 ছেলে মেয়েকে ধরে নিয়ে টেক্সাসে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ডিপোর্ট করবে বলে। দ্য হোল সিটি শোড আপ টু প্রোটেস্ট। পুরো শহর, 1500 লোকের শহর, 1100 লোক ইনক্লুডিং ইটস মেয়র, এভরিবডি শোড আপ। ফলটা কি হয়েছে? সরকার সেই মহিলাকে এবং তার 3 বাচ্চাকে ফেরত পাঠিয়েছে। আমি বলার চেষ্টা করছি, প্রোটেস্ট ওয়ার্কস, প্রতিবাদ কাজ করে। হোয়াট উই নিড, হোয়াট ডেমোক্রেটস নিড, রেইজ দেয়ার ভয়েস। কেমন? দুভাবে। প্রথমত আপনাকে সংগঠিত হতে হবে, স্ট্র্যাটেজিক্যালি হিট করতে হবে। 2 নম্বর হচ্ছে যে লিড কে নেবে। এ নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছি। যে ডেমোক্রেট লিডারশিপ এই মুহূর্তে আছে, তারা গত জেনারেশনের একজন লোক নেই যাকে বলতে পারি আমরা এই লোকটা তাকে আমি ফলো করতে চাই। আপনারা দেখে দেখবেন যে অলরেডি বার্নি স্যান্ডার্স এবং এওসি একটি অলমোস্ট তাকে পরশোদ্ধার তৈরি করেছে। তারা দুজন মিলে বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছে। গত সপ্তাহে তারা গিয়েছিল নেভাডাতে এবং প্রায় 20,000 লোক সেখানে জড়ো হয়েছে। তার মানে উই সি এ প্যারালাল মুভমেন্ট টেকিং প্লেস। অলরেডি একটা প্যারালাল মুভমেন্ট তৈরি হচ্ছে। ডেমোক্রেটিক পার্টির মেইন লিডারশিপকে বাদ দিয়ে একটি বিকল্প নেতৃত্ব গড়ে উঠছে, এবং আমার ধারণা যে এই নেতৃত্ব আলটিমেটলি ডিফাইন করবে মিড টার্মের ইস্যুগুলিকে। 1 নম্বর, ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইনকে। মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা লক্ষ্য করছি যে শুধু ডেমোক্র্যাট না, এই মেইন কি ইস্যুগুলি নিয়ে তারা ক্রমান্বয়ে রিপাবলিকানদের কাছ থেকে সমর্থন পাবে। সো এ হোল ন্যাশনাল মুভমেন্ট ইজ এমার্জিং। কারণ হচ্ছে কি, আমার পকেট বুক ইস্যু, আমার বেসিক ইস্যু, কথা বলার ইস্যু। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। গতকালের ঘটেছে, গতকালের কথা। গতকাল স্টেট ডিপার্টমেন্ট, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাহেব নির্দেশ দিয়েছেন প্রতিটি স্টেট ডিপার্টমেন্ট কর্মচারীকে একে অপরের কথা শুনতে কেউ এন্টি ক্রিশ্চিয়ান কথা বলে কিনা। জাস্ট ইমাজিন করেন, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনার সহকর্মী কখনো অ্যান্টাই ক্রিশ্চিয়ান কোনো মন্তব্য করে কিনা। এর সঙ্গে স্টেটের কি সম্পর্ক, ফরেন পলিসির কি সম্পর্ক, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বলছেন কি আপনার প্রতিবেশীর সাথে আপনার সহকর্মীর উপরে স্পাইং করতে। আমরা কোথায় এসে পৌঁছেছি? দিস ইজ ওয়ার্স ইন রাশিয়া। আপনি আপনার সহকর্মীকে বাধ্য করছেন স্পাইং করতে আপনার বিরুদ্ধে। আপনি কখনো ভুলে একটা এন্টি ক্রিশ্চিয়ান কথা বলে ফেলেন কিনা? আমার হয়তো বিপদ আছে, আমি তো অনেক ঈশ্বর নিয়ে অনেক রকম কথাবার্তা বলি, এন্টি ক্রিশ্চিয়ান এন্ড এন্টি মুসলিম টু, তখন কি অবস্থা হবে আমার?
এটি হচ্ছে লিটল মার্কো রুবিও। You know who said this? Trump said it. Okay? Yeah, I Little know. Marco. And this little Marco, যখন he's a Christian Zionist. We all know that. So this is what is expected. Okay. It's unbelievable. It's এই অবস্থা unbelievable. পৌঁছেছি আমরা, এটা অবিশ্বাস্য, ভাবা যায় না। অবিশ্বাস্য এবং এই লোক এই পদের যোগ্যই না। এনিওয়ে, আমি খুব দ্রুত মেহনাজ মোমেন আপনার কাছে আমি একটি প্রশ্ন করবো। বাজেট হাউসে পাশ হয়েছে একটি, উইচ ইজ বেসিকলি সেনেট ভার্সন অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান্টস ইট। $4 trillion ট্যাক্স কাট, $1.5 trillion মেডিকেড কাট হয়ে যাবে, সোশ্যাল সিকিউরিটি স্ন্যাপ। ইয়োর কমেন্ট রিয়েলি কুইকলি, তারপর আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব। আপনার শুনতে পাচ্ছি না কেন? আপনি মিউটে আছেন কি? আপনি মিউট হয়ে গেছেন মেহনাজ মোমেন। না, আমরা ভালো শুনতে পাচ্ছি, আমি ভালো শুনতে পাচ্ছি না, কিন্তু আপনার কথা ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে চাক সুমার এটা একটা ফিলিবাস্টারের চেষ্টা করতে পারতো, সেগুলো তো কিছুই করছে না। যে ডেমোক্র্যাট থেকে ফর্মাল জায়গা থেকে যে নেতৃত্ব আমরা আশা করি, সেই নেতৃত্ব কিন্তু আসছে না। আর ডেমোক্রেটিক পার্টি কিন্তু অত্যন্ত আনডেমোক্রেটিক, তারা তাদের লিডারশিপকে তারা জাগতে দেয় না, তারা এটাকে দমন করে ফেলে। এটা হচ্ছে একটা মূল অসুবিধা। সেই জন্য এই ন্যাশনাল প্রসেসের প্রতি আমি আস্থা রাখতে পারছি না। কিন্তু এই বাজেটটা কোনোখানে এই বাজেটটা তো অবাক হওয়ার কিছু নাই। এটাই ট্রাম্প প্রমিস করেছিলেন যে উনি যখন নির্বাচিত হবে, উনার যারা ফলোয়ার, যেটা হচ্ছে একদম ইলিট ফলোয়ার, তাদেরকে সেটা উনি প্রতিদান দিবেন। সেটাই উনি করছেন। আর যারা হচ্ছে দরিদ্র মানুষ, যেখানে এসেনশিয়াল সার্ভিস দরকার, সেখান থেকে সব টাকা সরে আসছে। আমি এক্ষুনি পড়ছিলাম NOAA, এরা ন্যাশনাল ওশেনেটিক, মানে মোট কথা ওরা আবহাওয়া পরিদপ্তরের এগুলো দেখে, ওদের সমস্ত ফান্ড আপনার ফ্রিজ করে দেওয়া হবে। কারণ বলা হচ্ছে যে ওদের যে রেজাল্ট গুলো আসে, ওরা যে রিপোর্ট গুলো দেয়, সেগুলো গ্লোবাল ওয়ার্মিং কে সমর্থন করে। এখন আপনি মনে করেন আপনি হারিকেন হবে, এখন আপনি যদি এটা জানতে না পারেন, তা আপনি কিভাবে করে প্রিকশন নেবেন? তো এরকম ধরনের আবহাওয়া অধিদপ্তর এই ধরনের জায়গা থেকেও আপনার ফান্ডিং করা হচ্ছে। এছাড়া মিলস অ্যান্ড রিলস, আপনার গরিব মানুষের টাকা, এগুলো তো আছে। এখন ট্রাম্পের কিন্তু বিপুল সংখ্যক সমর্থন আছে, যারা ট্রাম্প সাপোর্টার, যারা কিন্তু অনেক দরিদ্র। তো তাদের উপরে যখন এই চাপটা পড়বে, আশা করি তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু আমি যেটা বলছি বারবার, যে পুরো প্রসেসটা, আমেরিকার স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, এটা একটা লেজিটিমেট প্রসেস, এভাবে আইন দিয়ে হবে, এরকম আপনার কতগুলো টাইম ফ্রেম আছে। যে আমি যাকে ইলেক্ট করলাম, আমি যদি খুশি না হই, আমার 2 বছর সময় আছে, এরপরে আমি প্রতিবাদ করব। এগুলো পুরাটাই একটা র্যাশনাল ফরম্যাট। কিন্তু এখন যে জিনিসগুলো ঘটছে, এটা র্যাশনাল না। সেই জন্য আমি খুবই শঙ্কিত। কারণ আপনি যদি এটার পেসটা দেখেন, মানে এটা আমি কল্পনাও করতে পারিনি যে 100 দিনের আগে এত পরিমাণ ক্ষতি করা সম্ভব। ওকে, তো হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আমি একটি উদাহরণ আপনাকে তুলে ধরবো। আজ সকালে আমি একটি প্রতিবেদন দেখছিলাম, নর্থ ক্যারোলাইনার একজন মধু চাষী, হোয়াইট ফার্মার, উনি খুবই হতাশাগ্রস্ত এবং বিপর্যস্ত। কেন? উনি যে মধু চাষ করেন, তার একটি ম্যাটেরিয়াল টাইপের জিনিস উনি আনেন চায়না থেকে। আরেকটি জিনিস উনি আনেন চায়না থেকে, সেটি হচ্ছে জার, সবচেয়ে সহজ সুলভ মূল্যে আনা যায়। তো এখন উনাকে এটা তার ডাবল পে করতে হবে। এখানে যদি শেষ হয়ে যেত ঘটনা, তাহলে খুব ভালো হতো। উনার মধুর একটি 50% উনার যে ইনভেন্টরি, এটি ক্রয় করতো ইউএস এইড, সেটি দেওয়া হতো স্কুলগুলোতে। এই ইউএস এইড বন্ধ হয়ে যাওয়ার ওনার 50% পারচেস ক্যান্সেল হয়ে গেছে, উইচ ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট, দ্য লার্জেস্ট রেভিনিউ। উনি এখন জানেন না উনি কর্মী রাখবেন কিভাবে, উনি ফার্ম চালাবেন কিভাবে। এইটি হচ্ছে মানে অকার্যকর পরিস্থিতি, যখন আপনি কানেক্টেড না আপনার মানুষের সাথে, আপনি হম্বিতম্বি করে সিদ্ধান্ত নিচ্ছেন, অবাস্তব সব সিদ্ধান্ত নিচ্ছেন, এবং দেশ চালানোর ফরেন পলিসির বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা আপনার নেই। আপনি একজন অ্যারোগেন্ট ইডিয়েট। এনিওয়ে, লেটস গো ব্যাক টু বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গ যাব সেই কারণ বাজেটে যেটি হতে যাচ্ছে, সেটি যদি সত্যি বাস্তবায়িত হয়, বন্ড মার্কেটে ইজ দ্য সেফেস্ট মার্কেট সবসময়। স্টক মার্কেট থেকে বের হয়ে মানুষ বন্ড মার্কেটে যায়, কিন্তু বন্ড মার্কেট যখন কলাপস করে, আপনি জানেন যে ডলার উইক হয়ে গেছে, মানুষের বিশ্বাসটি আর ডলার ইউএস কারেন্সিতে নেই। দিস ইজ নট এ গুড সাইন। এনিওয়ে, হাসান ফেরদৌস, আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশ প্রসঙ্গে আমি যাব, বেশ কয়েকটি প্রশ্ন থাকবে, আমি চেষ্টা করবো একসাথে দেওয়ার। কয়েকটি জিনিস লক্ষণীয়। ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে ট্রান্সপোর্টেশন ছিল টু অ্যান্ড ফ্রম, সেটি বন্ধ করে রেখেছে। এটি লক্ষণীয় একটি ব্যাপার। কেন বন্ধ করলো সেটি? শুধুমাত্র কি হাসিনা গভর্নমেন্টের পতন হওয়ার কারণ এটি কারণ,
এটি আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশ সরকারের উচিত এবং উপদেষ্টা সরকারের সবারই উচিত প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখা, এতে দুপক্ষেরই মঙ্গল। কিন্তু আমরা সেটি দেখছি না। আমরা বর্তমান সরকারকে সবসময় দোষারোপ করছি কারণ তারা অনেক কিছু বলেছেন যেটি ঠিক নয়, কিন্তু ইন্ডিয়ান সরকার এটি কেন করতে গেলেন এটি একটি ব্যাপার। আবার আমরা বাংলাদেশ আর্মির কাছেও বিভিন্ন রকম যে কথাগুলি শুনি বা শুনে থাকি, সেটিতেও মনে হয় যে রিলেশনশিপ বিল্ড করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের একটি অন্তরায় অনেকে বলবেন হয়তো। একই সময় আমরা দেখি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আগের চেয়ে তারা কিন্তু হস্টায় শত্রু ভাবাপন্ন রয়ে গেছেন বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির অবস্থানে। এই তিনটি বিষয় আপনার কাছে আমি তুলে ধরলাম, প্লিজ শুনবো আপনার কাছে। প্রথমত হাবিব ভাই, ভারত এই সরকারের প্রতি অসন্তুষ্ট নানা কারণ, কেমন এদের অভিযোগ আপনারা জানেন। কোন অভিযোগ যে এই সরকার সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এবং এই সরকার মৌলবাদী ইসলামপন্থীদের রাইজ করতে হেল্প করছে। তার সরাসরি অধ্যাপক ইউনূসকে অ্যাক্সেস করেছেন, তিনি ইসলামপন্থী এবং তার নেতৃত্বে আইসিস সমর্থিত দল গড়ে উঠে। এটা ওভারঅল একটা তাদের অভিযোগ এবং মিডিয়া এটাকে জোরে সোরে করেছে। এটা একটা ডোমেস্টিক রাজনীতি। আগামী বছর পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলা যাচ্ছে বিজেপি মমতা ব্যানার্জিকে সরিয়ে বিজেপির ক্ষমতা এখানে প্রতিষ্ঠিত করতে। সে কারণে তারা সংখ্যালঘু এবং ইসলামদের উত্থানটাকে ব্যবহার করছে খুব ওপেনলি। এবং আপনারা এই হয়তো দেখেন যে মমতা ব্যানার্জিও ইনিশিয়াল স্টান্স চেঞ্জ করে একই সুরে গান গাওয়া শুরু করেছে। এটা একটা দিক। অন্যদিকে আপনারা দেখেছেন বাংলাদেশ কি চাইছে ভারতের কাছে বারবার তারা বলছে আমরা হাসিনাকে ফেরত চাই, তাই তো? ভারত আমাদের প্রতি অসন্তুষ্ট, এতটাই অসন্তুষ্ট যে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কোনো সাক্ষাৎকারে রাজি হয়নি। আমরা দেখলাম ব্যাংককে আলটিমেটলি বিমস্টেক কনফারেন্সে দুই নেতা মিট করেছেন। কিন্তু এই মিটিং এ যে অধ্যাপক ইউনূস একটি ভুল করেছেন, আমি এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, তিনি এই 7 সিস্টার্স নিয়ে এই যে আমাদের শিলিগুড়ি করিডোর আছে, সেই করিডোরের কথা বলতে যে তিনি বলেছেন যে আমরা হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলের গার্ডিয়ান, এবং তিনি চায়নাকে ওপেন ইনভাইট করেছে বাংলাদেশের সাথে কোঅপারেট করতে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে, ইনক্লুডিং ন্যাশনাল সিকিউরিটি। অভিযোগটা উঠেছে সম্পূর্ণ আনফাউন্ডেড, আমরা কোনো প্রমাণ পাই না, হচ্ছে যে লালমনিরহাট, which is only a few miles from the border, লালমনিরহাটে যেখানে আগে থেকে একটি পুরনো রংপুরে পুরনো একটা এয়ারবেস আছে, সেখানে চায়নাকে তারা একটা অতি আধুনিক সামরিক এয়ারবেস করার ইনভাইট করেছে। উল্টা করেছেন ইউনূস সাহেব, যেটা হচ্ছে উনি কথা বলতে যে বলেছেন 7 কান্ট্রিজ, এই 7টা কিন্তু ভারতের নিজস্ব রাজ্য বলেছে, অ্যাজ ইফ 7টা স্টেটস 7টা কান্ট্রিজ তার সাথে তিনি ইন্টারাক্ট করছেন, which was not very wise। এবং 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 মোদী সাহেব এটাকে ব্যবহার করে খুব শক্ত ভাষায় বলেছেন ইউনূস সাহেবকে যে তুমি কথাগুলি এখন বলো, ভেবেচিন্তে কথা বলো। কেমন খুব রুডলি আমরা পড়ছি সোশ্যাল মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে নেই, সোশ্যাল মিডিয়াতে আসছে যে খুব রুডলি মোদী সাহেব স্মরণ করে দিয়েছেন ইউনূস সাহেবকে যে কাজটা ভালো করেনি। এর আগে আমরা দেখেছি কি একজন উপদেষ্টা তার ফেসবুকে প্রপোজ করেছেন যে বাংলাদেশ পশ্চিমবাংলা 3-4টা মিলে নতুন একটা বৃহৎ বাংলা তারা গঠন করবে, তার ম্যাপও তিনি এঁকে দিয়েছেন। এটা বাইরে থেকে আপনি আমি করতে পারি, কিন্তু আপনি সরকারের ভেতর থেকে বসে নিজে এরকম একটা প্রস্তাব করবেন, এটা তো হতে পারে না। এটা একটা হস্টেল অ্যাটিটিউডের প্রমাণ একটা, এবং এটা ক্যাপিটালাইজ করে কিন্তু ভারতের মিডিয়াতে বিস্তর আমাদের সঙ্গে গল্প কাহিনী ছড়ানো হচ্ছে। আমাদের দায়িত্ব ছিল অনেক বেশি রিজনেবলি সেন্সিবলি অগ্রসর হওয়া। আমাদের যিনি প্রেস সেক্রেটারি, তিনি এমন সব কথা বলেন যা খুব একটা যুক্তিপূর্ণ মনে হয়। যেমন একটা কথা তিনি বলেছেন যে মোদী সাহেব বলেছেন ইউনূসকে তাকে খুব সম্মান করে। এই কথা আদৌ যে বলেছেন তিনি, তার কোনো প্রমাণ কোথাও নেই, এবং এটার প্রতিবাদও করেছে ভারত, তার মানে আমরা বলিনি। কেমন টেনশনটা বিল্ড আপ হচ্ছে। এখন এর মধ্যে দেখলাম কি আমরা এই আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত। আমরা আগে ভারতের মধ্যে দিয়ে কিন্তু আমাদের নিকটবর্তী দেশগুলো এক্সপোর্ট করতে পারতাম, এবং ভারতের বন্দর ব্যবহার করে আমরা
36টি দেশে এক্সপোর্ট করতাম। এটা হচ্ছে টিট ফর ট্যাট। এটা হচ্ছে আমাদের ভারত তাদের পছন্দ মতো রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে পায়নি বলে ক্ষিপ্ত হয়ে গোস্বা হয়ে আমাদের উপরে দেখো আমরা কি করতে পারি। ঠিক যেমন তারা একই কাজ করতে পারে কিন্তু তিস্তার পানি নিয়ে বা গঙ্গার পানি নিয়ে তারা উজানের দেশ, আমরা ভাটির দেশ করতে পারে। এটি হচ্ছে ভারতের আমাদের প্রতি ওপেনলি অবন্ধু সুলভ আচরণ, কিন্তু এটা রিয়ালিটি। অনেক বড় দেশ আমেরিকা, কানাডা মনে করা যায়, আমেরিকা কানাডার উপরে বসিয়ে দিল 25% ট্যারিফ, অবন্ধু সুলভ, কিন্তু করেছে তো। আমেরিকা ক্যান উইথস্ট্যান্ড, আমেরিকা সহ্য করতে পারবে, কানাডা পারবে না। ঠিক একইভাবে ভারত সহ্য করতে পারবে, আমরা পারবো না। সে কারণে আমি বারবার একটা কথা বলেছি, আমাদের অনেক বেশি কেয়ারফুলি নেভিগেট করতে হবে, অনেক বেশি কেয়ারফুলি আমাদেরকে এই থর্নি সম্পর্কটাকে নেভিগেট করতে হবে, যেটা আমার ধারণা যে সরকার ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সময় থাকলে আরো প্রশ্ন করতাম আমি এখানে, কিন্তু হয়তো করব সামনে। মেহনাজ মোমেন, আপনার কাছে প্রশ্ন। গাজার যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একেবারেই অসহনীয় পরিবেশ, শিশু পুরুষ নারী সমানে নির্বিচারে হত্যা করা হচ্ছে একদিকে, এবং সেটি একেবারে আমেরিকার মদতে, পশ্চিমা বিশ্বের মদতে একের পর একই হত্যাকাণ্ডগুলি ঘটানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড বলা ছাড়া আর কোনো কিছু নেই, বলার উপায় নেই আসলে। কিন্তু বিশ্বব্যাপী প্রতিবাদ দেখছি আমরা, ইনক্লুডিং বাংলাদেশ, বড় বড় প্রতিবাদ চলছে। গাজার আশা কি শেষ হয়ে গেল? এটা আমি কি বলবো আমি জানি না, আমি আসলে এই ব্যাপারে একদম আমার কোনো ভাষা নাই, কারণ এত যে খারাপ হতে পারে, মানে এরকম দুর্বিষহ হতে পারে এটা আমি ভাবিনি। এবং এখন তো আমার কাছে মনে হচ্ছে যে পেসে সবকিছু হচ্ছে, গাজার তো অলরেডি কিছু কিছু অংশ একদম জনমানব শূন্য করে ফেলা হয়েছে। তো ওসব জায়গায় যেগুলো প্ল্যান করছে যে আবার সেখানে ইসরায়েল দখল নিবে, এবং যেটা আমেরিকা প্ল্যান করছে ওগুলো হাই রিয়েল এস্টেট ভ্যালু, ওখানে অনেক ধরনের কনস্ট্রাকশন হবে। আমি আগে ভাবতাম যে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু এখন আর আমার সেই আত্মবিশ্বাস নেই। এখন আরেকটা জিনিসের উপর খুব নির্ভর করছে, যেটা হচ্ছে আপনার অন্যান্য আরব বিশ্ব, যারা আপনার ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে এই এতদিন ধরে, 2 বছরের উপর। এই যে গাজায় এরকম ধরনের আক্রমণ হচ্ছে, আপনার আরব বিশ্বে কিন্তু মোটামুটি চুপ থেকেছে, বা মুখে দুই একটা আপনার সহানুভূতির কথা বললেও পলিসির দিক থেকে তারা কিছুই করেনি। কাজে এখন এই এই অবস্থাটা আপনার মানে এই পরিকল্পনা তাদের যে আছে আমেরিকা এবং ইসরায়েলের, এটা বাস্তবায়ন করার জন্য আপনার অন্য আরব দেশকে নীরব থাকতে হবে। এখন এটার মানে রেড লাইনটা কোথায়? রেড লাইন তো আসলে কবেই অতিক্রম করে চলে গেছে। এখন এই আরব দেশগুলোকে, বা তারা যদি রাজি হয় এই প্যালেস্টাইনদের গ্রহণ করতে, তাহলে তো এটা এরকমই হবে আর কি, মানে শেষ হয়ে যাবে। আমি আপনার সাথে একমত, এটির ভাষায় প্রকাশ করার মতো অবস্থায় আমরা নেই। আর যে রেড লাইটের কথা বলছে, রেড লাইন, আই এম সরি, হুজ দিস পারসন ইজ সেইং দিস রেড লাইন? দ্য হোল থিং ইজ রেড, দেয়ার ইজ নো লাইন, নাম্বার ওয়ান। আপনি আরব বিশ্বের কথা বলছেন, এরা কিছু বলছে না, কিন্তু মজার ব্যাপার হলো যখন এদের পিঠে বোমা পড়া শুরু করবে, বিকজ ইসরায়েল তো এক জায়গায় থাকার দেশ না। Zionism is a cancer, it's a plague, it will spread. যখন এদের পিঠে পড়া শুরু করবে, ওদের যে পরিকল্পনা আছে ওরা তো কোনো গোপনও করছে না, ওরা যেভাবে করে আপনার, because you have the world empire with you and the western power. So এই সভ্য দেশের সভ্য মানুষের যারা দেখছেন তাদের মুখোশ কিন্তু তারা নিজেরাই খুলে ফেলছেন। know who they are, চিনে রাখুন, এরা সভ্য না। এনিওয়ে, আমি আমাদের শেষ টপিকে আসবো, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে। আমরা শুনছি, হাসান ফেরদৌস, এটি আপনার কাছে, যে অনেকেই বলছেন বাংলাদেশের যে ডক্টর ইউনূসের আরো 5 বছর ক্ষমতায় থাকা উচিত। এ নিয়ে তর্ক বিতর্ক বেশ চলছে, শোনা যাচ্ছে। সম্প্রতি আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি বলছেন যে তাদের এই উপদেষ্টা সরকারের খায়েশ হয়েছে আরো 5 বছর, তার মানে এই কথাটি এখন বহুল প্রচলিত। আপনার কাছে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় থাকবে, 2 মিনিটের মতো। আমি আপনার মতামতটা শুনতে চাই দুভাবে। একটি, আসলে কি তার থাকা উচিত কিনা, কতখানি ভিত্তি আছে, আর থাকলেই বা কি, না থাকলেই বা কি। এই তর্কটা মূলত সোশ্যাল মিডিয়াতে। অধ্যাপক ইউনূস বা তার কোনো উপদেষ্টা কেউই বলেননি আমরা আরো 5 বছর থাকতে চাই, তারা কখনো এই খায়েশ প্রকাশ করেননি।
এই খায়েশটা এসছে মূলত সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের কোনো কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে শুনেছি আমরা, কেমন? এটা 1 নম্বর। 2 নম্বর, ইউনূস সাহেব বারবার বলেছে তিনি এখানে আছেন নির্বাচন ডিসেম্বর, বড় জোর জুন, বলেছেন তো, একবার না বারবার। ব্যাংককে যেও বলেছেন হি হ্যাজ নট চেঞ্জ হিজ ল্যাঙ্গুয়েজ। আমরা তার মুখে ল্যাঙ্গুয়েজ বসিয়ে দিচ্ছি কেন? কোনো কারণ তো নেই। অবিশ্বাস করার কি কারণ ঘটেছে? আমি মনে করি ইউনূস সাহেব কখনোই বলেননি এবং বলবেনও না। তার যে কমিটমেন্ট বাংলাদেশের প্রতি, কি কমিটমেন্ট? যে আমি ভাই এসছি ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে, আমার প্রধান কাজ বেসিক সংস্কার করা এবং নির্বাচনটা সেফলি সুষ্ঠুভাবে শেষ করে দেওয়া। এন্ড আই থিঙ্ক উনি তার সে দায়িত্ব পালন করবেন। মিনওয়াইল যেটা হয়েছে, মিনওয়াইল কি ঘটেছে তা হচ্ছে যে ছাত্র দল যেটা হয়েছে, এনসিপি যেটা হয়েছে আমাদের, এবং জামাত, এই দুটি দল মনে করছে যে নির্বাচনটা বিলম্বিত করা দরকার আছে, কারণ তারা এখন রেডি না। এই যে শুনছি, আপনি শুনছেন, আমি শুনছি, আরো থাকো 5 বছর, এটা মূলত এদের কাছ থেকে আসা, যারা চায় চট করে বিএনপি যেন ক্ষমতা না আসে। এরা চায় বিএনপি দুর্বল হোক, যত বিলম্ব হবে না বিএনপি তত দুর্বল হবে, কারণ বিএনপির উইকনেস গুলি প্রকাশ হচ্ছে, ফিশারটা বেরিয়ে পড়ছে, তার লোকাল লেভেলে দেখতে পাচ্ছি আমরা কনফ্লিক্ট হচ্ছে। যত লম্বা সময় যাবে বিএনপির চান্সেস ডিমিনিশ হয়ে আসবে এবং এদের চান্স বাড়বে। মোরওভার এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কোয়ালিশন করার চেষ্টা হচ্ছে, ফলে এই যে অন্য দলগুলি ভার্সেস বিএনপি, সেই কনফ্লিক্ট থেকেই এই প্রশ্নটি উঠেছে। ইউনূস সাহেব অথবা তার দলের তার সরকারের কোনো লোকই কখনো মুখ ফুটে বলেননি এবং প্রকাশ করেননি আমি হতে চাই। শেষ কথা বলে আপনাকে আমি ব্যক্তিগত হয়ে জানি, আমি আপনাকে বলছি এই উপদেষ্টা মন্ডলী 1-1 ছাড়া কেউই আর একদিনও থাকতে রাজি নন। তারা বয়স্ক মানুষ, তারা অসুস্থ মানুষ, এবং সবাই বলছেন, আমি নাম ধরে বলতে পারি, আমার সাথে কথাও হয়েছে, যে ইটস এ থ্যাঙ্কলেস জব, আই ডোন্ট ওয়ান্ট ইট, ইট ইজ থ্যাঙ্কলেস জব। আমার প্রয়োজন আছে কি? আমার বয়স 84-85 বছর বয়স, এখন আমি নাতিপুতি নিয়ে খেলবো, কারণ আমাকে এখন 16 ঘন্টা কাজ করতে হয়। দে ডোন্ট ওয়ান্ট ইট, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। তাহলে আপনি ভদ্রভাবে বলার চেষ্টা করছেন যে অন্যান্য দলগুলো আর তর সইছে না ক্ষমতায় যাওয়ার, সেই তো? দল নয়, এটা বিএনপির তর্ক হয়েছে না। ছাত্ররা বলছে রিফর্ম আগে পরে নির্বাচন, বিএনপি বলছে আমরা রিফর্ম, আমরা ক্ষমতায় আগে আসি, আমরা মানে যে ক্ষমতা আসবে বিএনপি, আমরা তুমি করবে না, বিকজ রিফর্মটা একটা ইভেন্ট না, ইটস এ প্রসেস, ইট মে টেক মেনি ইয়ার্স। তার মানে তুমি কি থাকবে 15 বছর ধরে? এন্ড দে আর রাইট। জি, হাসান ফেরদৌস, মেহনাজ মোমেন, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিভিএন 24 এর সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।